সরকারি বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা, দোকান মার্কেট বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে, মন্ত্রিসভার সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে উত্থাপন না হওয়ায় বাতিলের পথে গণভোট, গুম প্রতিরোধ এবং দুদক অধ্যাদেশ ১৩৩টির মধ্যে ৯৮টি হুবহু মিল আকারে উত্থাপনের সুপারিশ। বেড়েছে এলপিজির দাম, কমছে না তেলের ভোগান্তি, সরকারের বিরুদ্ধে সমস্যা এড়িয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্কে বেশি কেনার প্রবণতাকে দুষলেন মন্ত্রী। বাড়ছে হামের প্রকোপ, পরিস্থিতি হঠাৎ বজ্রপাতের মতো, বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা কর্মসূচি জোরদারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট। সংবাদ শিরোনাম। সরকারি বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাতে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সব সরকারি বেসরকারি অফিস পরিবর্তিত সময়সূচি অনুযায়ী চলবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম চলবে। অন্যদিকে ব্যাংকের কার্যক্রম চলবে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে রবিবার নির্দেশনা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, সরকারি ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই নতুন যানবাহন কেনা হবে না। অর্ধেক করা হয়েছে আপ্যায়ন ব্যয়, কোনো উৎসবে আলোকসজ্জা করা যাবে না। অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে, ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত, ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। সকল ধরনের মার্কেট ৬টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অত্যাবশ্যক সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকবে। দেখেন, যুদ্ধটা না থামলে মেজরিটি তেল, আমাদের ৮০% তেলই আসে মধ্যপ্রাচ্য থেকে, অন্যান্য জায়গা থেকেও আসে। এখন সেসব জায়গা থেকে আসা শুরু করবে। দুর্গাপূজা উপলক্ষে ছুটি ৩ দিন করা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা এই তথ্য জানান। পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবি ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের নামে করা মামলা প্রত্যাহার, জাতীয় জীবনের সকল পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ফেসবুকে মিথ্যা অভিযোগে লুটপাট, ধ্বংসযোগ্য ও হত্যাযোগ্যের বিচার দাবি করা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন। সন্তোষ শর্মা জানান, তাদের অনুরোধে তাৎক্ষণিকভাবে বিজন কান্তি সরকারকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের লোকজনের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এনশিওর করা, তারপর ফেসবুকে নানান রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। উনি প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে সংক্রান্ত বিশেষ কমিটি। এছাড়া ১৬টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই এবং ৪টি অধ্যাদেশ রহিতের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপন না হওয়ায় গণভোট, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ৯ এপ্রিলের মধ্যে যেসব অধ্যাদেশ উত্থাপন হবে না তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় সংসদ অধিবেশন। এতে ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে প্রতিবেদন উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২১১ বিধি ১
উপবিধি অনুযায়ী কমিটির রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ সহ ৯৮টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি। কমিটিতে প্রেরিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন, ক ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন, খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এদিন সংসদে বেসরকারি সদস্যদের ৫টি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন হলেও গৃহীত হয়নি। স্পিকার সংসদের পরবর্তী অধিবেশন ৫ এপ্রিল বিকেল ৩:৩০ পর্যন্ত মুলতবি করেন। রোজ রবিবার বিকাল ৩:৩০ পর্যন্ত মুলতবি করা হলো। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে অটল সরকার, তবে রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন তা তিনি করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। অসত্য কথা মানুষকে বলা হয়েছে জুলাই সনদের আমার বিপক্ষে। আমরাই মূলত জুলাই সনদের পক্ষে, বিএনপি জুলাই সনদের পক্ষে। তার অক্ষরে অক্ষরে প্রতিটি শব্দ প্রতিফলিত হবে এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা উইল ডু ইট। রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল, সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে। ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে এমন অধ্যাদেশ নতুন করে আইনে পরিণত করার প্রয়োজন নেই বলেও জানান চিফ হুইপ। এবং প্রেসিডেন্টের পাওয়ার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে তির্যক ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামায়াতের আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাতে দক্ষ বলে কটাক্ষ করেছেন। জবাবে মিথ্যা শব্দটি অসংসদীয় আখ্যা দিয়ে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তো আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না, এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জ্বালানি তেলের সংকট আতঙ্কের মধ্যে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা করা হয়েছে। এর ফলে ১২ লিটার সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় বাড়ল। নতুন এ দাম সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার বিইআরসির কার্যালয়ে নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা, ১৮ কেজি ২,৫৯৩ এবং ২০ কেজি সিলিন্ডারের দাম ২,৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা। তেলের জন্য গতকালও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। অধিকাংশ পাম্পে ঝোলানো তেল নেই বোর্ড।
যেসব পাম্পে তেল আছে সেখানে দীর্ঘ লাইন, এর মধ্যেও চলছে অবৈধ মজুত ও কালোবাজারে 3 গুণ দামে বিক্রি। ঢাকার বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক পাম্পে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ পরিবহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অনেক চালক অভিযোগ করেছেন, সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলা হলেও বাস্তবে তা মিলছে না। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় তৈরি হচ্ছে বাড়তি ভোগান্তি। উদ্বেগে বাড়ছে মজুত প্রবণতা। অনেকে চেষ্টা করছেন প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশের জ্বালানি সমস্যাকে এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পাম্পে গাড়ির দীর্ঘ সারি বা পাম্প বন্ধ হওয়ার ঘটনা দেখেও জ্বালানি মন্ত্রী কেন তা অস্বীকার করছেন, সংসদে সে প্রশ্ন তোলেন তিনি। জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, প্রতিদিন আগের মতোই তেল সরবরাহ দেওয়া হচ্ছে। আতঙ্কিত ভোক্তারা বেশি পরিমাণে কেনায় বরাদ্দকৃত তেল 2 ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য তার। মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। তারপরেও আমরা বাংলাদেশে এটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয়, সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। দেশজুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। টিকা না নেওয়া শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে সংক্রমণ, বাড়ছে হাসপাতালের চাপ। এদিকে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুতে মর্মাহত বলে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীর বয়সসীমা 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। এতে হাম আক্রান্ত হচ্ছে শিশুরা, যা নিয়ে শঙ্কিত তাদের পরিবার। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে ভ্যাকসিনেশনের অভাবেই হঠাৎ হামের এই প্রাদুর্ভাব শুরু হয়েছে। এদিকে সরকার হাম মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, আগামী রবিবার থেকে শিশুদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। হামের ভাইরাস শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে প্রতিরোধযোগ্য বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ এক সেমিনারের বক্তারা। টিকা ব্যাহত, সচেতনতার অভাব এবং কিছু ক্ষেত্রে ভুল তথ্যের কারণে দেশে হামের পুনরুত্থান ঘটছে বলে মত তাদের। হামের টিকা ক্রয় সংক্রান্ত জটিলতায় জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ দেন সেমিনারের বক্তারা। সমাজে হার্ড ইমিউনিটি দুর্বল হয়ে পড়ছে বলেও পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে রাজধানীতে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক গোল টেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, নীতি নির্ধারক ও উন্নয়ন কর্মীরা করেন গুরুত্বপূর্ণ আলোচনা, দেন হাম মোকাবেলায় করণীয় নির্দেশনা ও পরামর্শ। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানো এবং রোগ শনাক্তকরণ, রিপোর্টিং ব্যবস্থার উন্নয়নের তাগিদ দেন আলোচকরা। সুপারিশ করেন স্কুল ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাড়ানোর। টিকার হার যেমন আমার মেইনটেইন করতে হবে, তার পাশাপাশি রেগুলার সার্ভেলেন্স প্রয়োজন হবে। কারো হাম হয়ে যাচ্ছে কিনা, হয়ে গেলে সেটা যাতে দ্রুত শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে সেটা কন্টেইন করে ফেলা যায় এবং অন্যদেরকে যাতে সেই রোগীর কাছ থেকে হাম যাতে না ছড়ায় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। একটা ডিপার্টমেন্টে মনে করেন একটা এক্সরে মেশিন আছে, তাহলে সেই এক্সরেটা যদি আমরা করতে যাই, আমরা চুজ করবো এমন একটা টাইম, যে টাইমের পরে অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, শেষের দিকে যদি আমরা করি, তারপরে আর কেস কম আসবে। টিকার বিরুদ্ধেও বাংলাদেশে আমাদের সাকলাইন হাইম বলেছে এক ধরনের ক্যাম্পেইন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব জ্ঞান ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে আমাদেরকে
প্রধান গণমাধ্যমগুলিকে টিকা দানের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ওই সরকারে এক শ্রেণীর উপদেষ্টা নামধারী লবিস্ট ছিলেন, যারা অন্য কাজে ব্যস্ত ছিলেন। সত্যিকার অর্থে জনগণের যে আশা আকাঙ্ক্ষার অনেক কিছুই তারা করেননি। যে তথ্য জনগণের জানার অধিকার আছে, সেই তথ্যগুলোতে যেন গোপন রাখা হয়, সমন্বয় রাখা হয়। নীতি নির্ধারকরা আশ্বাস দেন, সরকারের পক্ষ থেকে হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার। বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বয় জোরদারের কথাও তুলে ধরা হয়। এই কমপ্লিকেশন আরো না বাড়ে এবং আমরা যাতে কোনো প্রাণ আর হারাতে না হয়, এবং এই ক্ষেত্রে আরো যে কাজটি করতে হবে যে এর পরবর্তী কেন আগে এই কিছু ভ্যাকসিন নিয়ে কমে গেছে বা কেন পাওয়া যায়নি ভ্যাকসিন, সেটাকে অ্যাড্রেস করে কারণটা দেখে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এখানে আইসোলেশন করা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি রোগী শনাক্ত হলে যেন তাকে দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করা যায়, আইডেন্টিফাই করা যায় এবং ট্রিটমেন্টটি এনশিওর করা যায়। এবং অনেকেই বলেছেন যে তার এই ক্যাম্পেনিংটি যেন লং ক্যাম্পেনিং হয় এবং শুধু নামমাত্র যেন ক্যাম্পেইন না হয়। আমরা এখানে শুধুমাত্র হামকে নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা আলোচনা এসছে কিন্তু সে হামের টিকা শর্টেজ হয়েছে আজকে ঠিকই, একই সাথে অন্যান্য কন্টাজিয়াস ডিজিজ যেগুলো আছে সেগুলোর যে টিকাগুলো সেগুলোর শর্টেজও কিন্তু আছে এবং একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়তো নিয়ার ফিউচার আমাদেরকে হতে হতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দেন হাম প্রতিরোধে সময়মতো টিকা নিশ্চিতের। পরামর্শ দেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্যাম্পেইন ও সচেতনতা বাড়ানোর। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাসপাতাল থানা লেভেলে আলাদাভাবে এটার জন্য ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি, কারণ না হলে এটা আরো স্প্রেড অনেক বেড়ে যাবে। 4 মাস 5 মাস বয়সী শিশুরা মিজলসে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু একটু অস্বাভাবিক একটি ঘটনা। তার কারণ হচ্ছে যে এই বয়সের শিশুরা ম্যাটারনাল যে ইমিউনিটি থাকে, মায়ের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা সেখান থেকে মাতৃস্তন্য পানের মাধ্যমে সেই ইমিউনিটি তারা পেয়ে থাকে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আইদার মায়ের সেই ইমিউনিটি নেই অথবা এই ব্রেস্ট ফিডিং এর প্রবণতাটা হয়তো কমেছে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নির্মূল অসম্ভব বলে অভিমত বক্তাদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি নেপোলির কোনো চিঠি প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারণ নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। নেপোলির ওই চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইন বিরোধী অন্যায্য দাবি করে 14 দিনের মধ্যে জবাব চাওয়া হয়। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনে সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিঠি পাঠানো হতে পারে। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলার পুরো তদন্ত চেয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বৃহস্পতিবার গুলশানে 11 দলের জরুরি বৈঠক শেষে একথা জানান 11 দলীয় জোটের মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দল ওয়াকআউট করার পরে পরবর্তী সময়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে আলোচনা হয়। আলোচনার মধ্যে সরকারি দলের টোটাল ভূমিকা ছিল গণভোটের বিরুদ্ধে অবস্থান, যেটা জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা এবং জুলাইয়ের বিপ্লব সংস্কার যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন হয়েছে সেটাকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে, পক্ষান্তরে জাতির সাথে প্রতারণাও করা হয়েছে।
একটি গোষ্ঠী সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা। রিজভী বলেন, এত রক্তের মধ্য দিয়ে পাওয়া গণতান্ত্রিক পদ্ধতি যাতে কিছুতেই বিনষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। গণতন্ত্র যাতে শক্ত ভিতের উপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে বলেও জানান। বলেন, নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে বলেও সতর্ক করেন রুহুল কবির রিজভী। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা সহ সড়কে যানজট এড়াতে রাস্তার ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপনায় গতকাল উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। গতকাল সকাল 10টা থেকে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে ফুটপাত রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। পরে পুলিশের ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়া হয়। এছাড়া সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। দোকানের সামনের ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র রাখায় কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়। উচ্ছেদ অভিযান ফুলবাড়িয়া, বকশীবাজার, চাংখারপুল, নারিন্দায় পরিচালনা করা হয়। গেল 23 মার্চ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গণবিজ্ঞপ্তি পেয়ে অনেকে ফুটপাত থেকে সরে গেছেন। এরপরও যারা রয়ে গেছেন তাদের সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা, দোকান মার্কেট বন্ধ করতে হবে সন্ধ্যা 6টার মধ্যে, মন্ত্রিসভার সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে উত্থাপন না হওয়ায় বাতিলের পথে গণভোট, গুম প্রতিরোধ এবং দুদক অধ্যাদেশ 133টির মধ্যে 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ। বেড়েছে এলপিজির দাম, কমছে না তেলের ভোগান্তি, সরকারের বিরুদ্ধে সমস্যা এড়িয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্কে বেশি কেনার প্রবণতাকে দুষলেন মন্ত্রী। বাড়ছে হামের প্রকোপ, পরিস্থিতি হঠাৎ বজ্রপাতের মতো বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা কর্মসূচি জোরদারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।